ওয়েলকাম টু দাস কোচিং। এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশন। ওয়েলকাম টু দাস কোচিং। সকলকে দাস কোচিংয়ে স্বাগত। আজকে আলোচনা করব বিএড ফার্স্ট সেমিস্টারের প্র্যাকটিকাম নিয়ে। বিএড ফার্স্ট সেমিস্টার প্র্যাকটিকাম কোর্স 1.1.2 কন্টেম্পোরারি ইন্ডিয়া অ্যান্ড এডুকেশন। প্র্যাকটিকাম প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ অ্যাক্টিভিটিস ইকো ক্লাব। ইকো ক্লাবের পরিকল্পনা এবং বাস্তবায়ন সম্পর্কে যে প্র্যাকটিকামটি আছে সেই প্র্যাকটিকামটি নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। তাই আজকের আলোচনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে আজকের প্র্যাকটিকামটি কিভাবে তৈরি করা সম্ভব বা কিভাবে আপনি তৈরি করবেন তা আলোচনা করা হবে এবং নিচে বুঝতে পারবেন। 18টি পয়েন্টের মাধ্যমে আজকের প্র্যাকটিকামটি ডিটেলস আলোচনা করা হবে। তাই অতিরিক্ত কথা না বলে আমরা সরাসরি প্র্যাকটিকামের পয়েন্টগুলো সম্পর্কে দেখে নিই। প্র্যাকটিকামের পয়েন্ট, প্রথম পয়েন্ট, অবজেক্টিভস অব দ্য প্র্যাকটিকাম, অর্থাৎ প্র্যাকটিকামের উদ্দেশ্য কি। আমরা যে প্র্যাকটিকামটি করছি এই ইকো ক্লাব সম্পর্কে, এর মূল উদ্দেশ্য কি। তারপরে হবে ইন্ট্রোডাকশন, তারপরে হোয়াট ইজ অ্যান ইকো ক্লাব, ইকো ক্লাব কি, হিস্ট্রি অফ ইকো ক্লাব ইন ইন্ডিয়া, ভারতবর্ষে ইকো ক্লাবের ইতিহাসটা কি, অবজেক্টিভস অফ ইকো ক্লাব, ইকো ক্লাবটার উদ্দেশ্য কি, পারপাস অফ এস্টাবলিশিং ইকো ক্লাব ইন স্কুল, স্কুলে ইকো ক্লাবের ইকো ক্লাবের গঠনের উদ্দেশ্যটা কি, প্ল্যানিং অফ ইকো ক্লাব ইন স্কুল, স্কুলে ইকো ক্লাবের পরিকল্পনাটা কি, ফরমেশন অফ ইকো ক্লাব ইন স্কুল, স্কুলে ইকো ক্লাবের যে গঠন সেই গঠনটা কেমন হবে। তার মধ্যে সাব পয়েন্ট আছে ইনস্টিটিউশনাল ডিটেলস, প্রাইমারি অবজেক্ট, স্কুল ইকো ক্লাব, স্ট্রাকচার, composition of the eco club, duties of the officials and members, financial source and budgeting, campaign of eco club, list of activities in school, conclusion and reference। এই টোটাল 18টি পয়েন্ট, এই পয়েন্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব আজকের প্র্যাকটিকামটি সম্পর্কে। তাহলে চলুন আমরা সরাসরি এর পয়েন্টগুলো নিয়ে আলোচনা করি। আপনারা সকলে জানেন যে একটি প্র্যাকটিকাম তৈরি করতে গেলে বেশ কিছু ডেটা কালেকশন করতে হয়, সে ডেটা কালেকশনের উপর বেস করে প্র্যাকটিকামগুলি করতে হয়। আজকে যে আমি প্র্যাকটিকামটি সম্পর্কে আলোচনা করব তার কিছু ডেটা ডেমো হিসাবে আমি উপস্থাপন করেছি। সেই উপস্থাপিত ডেটাগুলো সম্পর্কে ভালো মতো যদি আপনি একবার করে রিডিং পড়েন বা যদি আপনি এই প্র্যাকটিকামটি দেখতে চান, তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে প্র্যাকটিকামটির ডিটেলস লিঙ্ক থাকবে, সেখানে আপনি ক্লিক করে আমাদের প্র্যাকটিকামটি আপনি ডাউনলোড করতে পারবেন পিডিএফ আকারে। সেটি ভালো মতো করে স্টাডি করে আপনি আপনার মতন প্র্যাকটিকামটি তৈরি করতে পারবেন। প্রথমে যে পয়েন্টটি ছিল সেটি হচ্ছে অবজেক্টিভস অব দ্য প্র্যাকটিকাম। তাহলে প্র্যাকটিকামের উদ্দেশ্যটা কি। আমরা যে প্র্যাকটিকাম করছি তার তো কিছু উদ্দেশ্য আছে। তাহলে কি উদ্দেশ্য, এখানে উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে যে বর্তমানকালে শিশুকেন্দ্রিক সবথেকে গুরুত্বপূর্ণ হলো শিক্ষার পরিবেশ শিক্ষাক্ষেত্রে। কারণ একটি সুষ্ঠু শিক্ষার পরিবেশ শিক্ষার্থীদের সঠিক শিক্ষাদানের উপযোগী। তাই আমার এই প্র্যাকটিকামটি করার মূল উদ্দেশ্য হলো এই ডিটেলস লেখাগুলো পিডিএফ নিচে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনার ডিটেলস প্র্যাকটিকামটি আপনার ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। তাই এখানে আমি সংক্ষেপে প্র্যাকটিকামটি কেমন হবে তার ডেমো হিসাবে আমি এখানে উপস্থাপন করেছি। আপনারা প্র্যাকটিকামটি ভালো মতো বুঝে নিন কোথায় কি লিখতে হবে, তাহলে আপনারাও কিছু সংযোজন বিয়োজনের মধ্য দিয়ে এই প্র্যাকটিকামটি সুন্দর করে উপস্থাপন করতে পারবেন। এরপরে দেবেন ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা, যে এই প্র্যাকটিকামটি ভূমিকাটা কি।
যে ইকো ক্লাব কেমন, ইকো ক্লাবের ধারণাটা কি করে এলো, পরিবেশ কি, মানুষ এবং পরিবেশের মধ্যে সম্পর্কটা কি সে সম্পর্কে লিখতে পারেন, বা পরিবেশ কি, পরিবেশ বলতে আমরা কি বুঝি, পরিবেশ কেন প্রয়োজন, মানুষের ক্ষেত্রে পরিবেশের গুরুত্বটা কি, এই গুরুত্বগুলো এখানে ইন্ট্রোডাকশনের মধ্যে লিখতে হবে। মেন হচ্ছে যে পরিবেশের যে গুরুত্ব বর্তমান ক্ষেত্রে, সেই পরিবেশের গুরুত্বটা ইন্ট্রোডাকশনে বা ভূমিকাতে লিখতে হবে। এরপরে আসছি হোয়াট ইজ অ্যান ইকো ক্লাব। ইকো ক্লাব কি, ইকো ক্লাব কাকে বলে? স্কুল বা কলেজের ছাত্রদের দ্বারা গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন যারা পরিবেশ সম্পর্কে মানুষকে শিক্ষাদান করে, সচেতন করে, সেগুলোকে ইকো ক্লাব বলে। এটা আমরা সকলে জানি। তাহলে তো ইকো ক্লাবের মধ্যে যে ইকো ক্লাব কাকে বলে, গ্রিন ক্লাব কি, ইকো ক্লাবের নাম হচ্ছে গ্রিন ক্লাব, এবং জাতীয় সবুজ বাহিনী অর্থাৎ ন্যাশনাল গ্রিন ক্রপস সেটা সম্পর্কে এখানে ডিটেলস লিখতে হবে। তো এখানে মেনলি যে ইকো ক্লাব কাকে বলে, ইকো ক্লাবের যে ন্যাশনাল গ্রিন ক্রপস, যে জাতীয় সবুজ বাহিনী, সে জিনিসটা তার উদ্দেশ্য কি, তার লক্ষ্য কি, এগুলো সম্পর্কে এই পয়েন্টে লিখতে হবে। তারপরে হিস্ট্রি অফ ইকো ক্লাব ইন ইন্ডিয়া। ভারতে ইকো ক্লাব গঠনের যে ইতিহাস, সেই ইতিহাসটা এখানে লিখতে হবে। যেমন 1972 সালে স্টকহোমে আয়োজিত পরিবেশ সম্মেলনে প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এই বিষয়টি উপলব্ধি করে পরিবেশ সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন। এর ফলশ্রুতি হিসাবে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পরিবেশ সংক্রান্ত এক নতুন অধ্যায় সংযোজিত করা হয়। ঠিক আছে, এখানে ইকো ক্লাব কি করে, কখন তৈরি হয়েছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি হয়েছে, কত সালে এটা পরিবেশ দপ্তর গঠন হয়, এই পরিবেশ দপ্তরের যে বিভিন্ন কর্মসূচি, সেই কর্মসূচিগুলি কি কি ছিল, এগুলো সম্পর্কে ডিটেলস এখানে লেখা থাকবে। এবং আমার যে ডেমো প্র্যাকটিকামটি আছে সেখানে আরো কিছু লেখা আছে, সেগুলো ভালো মতো করে যদি আপনি পড়েন তাহলে নিচে আপনি সুন্দর করে এটা লিখতে পারবেন। এরপরে আছে অবজেক্টিভস অফ ইকো ক্লাব। ইকো ক্লাবের উদ্দেশ্য কি, এগুলোর মেন যে উদ্দেশ্য, এখানে 4টা আছে, আরো কিছু উদ্দেশ্য আছে। শিক্ষার্থীকে পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে তথ্য বা জ্ঞান, প্রত্যক্ষ অভিজ্ঞতা প্রদান করা, পরিবেশ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় দক্ষতাগুলির বিকাশ ঘটানো, পরিবেশ সংরক্ষণের প্রতি উপযুক্ত মনোভাব গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহ করা এবং তাদের মধ্যে প্রেরণা সৃষ্টি করা। এই হচ্ছে ইকো ক্লাবের উদ্দেশ্য, যে উদ্দেশ্যে বিদ্যালয়ে ইকো ক্লাব তৈরি করা হয়ে থাকে। এবার এর পারপাস অফ এস্টাবলিশিং ইকো ক্লাব ইন স্কুল। স্কুলে এই বিদ্যালয়ে ইকো ক্লাব গঠনের করার বেশ কিছু উদ্দেশ্য রয়েছে। কেন? যেমন জীব বৈচিত্র্য ও প্রজাতি বৈচিত্র্য সম্পর্কে ধারণা দেওয়া, এর বিলুপ্তির কারণ অনুসন্ধান করা, সংরক্ষণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাদি গ্রহণ করা, আগামী প্রজন্মের কাছে পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা এবং তার সংরক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ, জল সংরক্ষণের নীতি ও প্রক্রিয়াগুলি সম্পর্কে বিভিন্ন স্তরের মানুষকে ক্রমাগত অবগত করানো, অরণ্য সংরক্ষণ ও বনসৃজনের গুরুত্ব জনমানুষে তুলে ধরা। এগুলোর জন্য বিদ্যালয়ে ইকো ক্লাবকে গঠন করা হয়ে থাকে। প্ল্যানিং, অর্থাৎ ইকো ক্লাব যে গঠন হবে তার প্ল্যানিংটা কি, কিভাবে গঠন হবে, কার উপর দায়িত্ব থাকবে, কে এই ভূমিকাটা পালন করবেন এবং এই ভূমিকা পালন করার জন্য কাকে দায়িত্ব দেওয়া হবে। এখানে এর প্রধান শিক্ষক এবং অধ্যক্ষ এই ইকো ক্লাবের অগ্রণী ভূমিকা পালন করেন। তার কাছে ইকো ক্লাব গঠনের প্রস্তাব আসে। কখনো কখনো আগ্রহী শিক্ষক শিক্ষার্থী বিদ্যালয় ইকো ক্লাব গঠনের ইচ্ছা প্রকাশ করে। ঠিক আছে, অর্থাৎ এই ইকো ক্লাব গঠনটা কিভাবে হয়, কে গঠন করে, কার কাছে প্রস্তাব আসে, প্রস্তাব কে পাশ করেন, এই পয়েন্টে উল্লেখ থাকবে। এবং ইকো ক্লাবের নাম কি, নামটাও এখানে থাকবে। যে ইকো ক্লাব গঠন করা হলো, প্রতিটা বিদ্যালয়ে যে ইকো ক্লাব গঠন করা হয় তার নির্দিষ্ট একটা নাম থাকে, সে নামটাও এখানে মেনশন করা হয়ে থাকবে। বা প্রধান শিক্ষকের নাম, প্রধান শিক্ষক যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম সহ প্রধান শিক্ষকের নাম উল্লেখ করা থাকবে। মানে
এখানে ডিটেলস দেওয়া থাকলে ভালো হয়, কারণ আমি আগে বলেছি প্র্যাকটিকাম মানে ডেটা কালেকশন। যখন কোনো প্র্যাকটিকাম করা হয় তখন সেই প্র্যাকটিকামের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন তথ্য সংরক্ষণ করে তাকে পরিপুষ্টভাবে উপস্থাপন করা হচ্ছে প্র্যাকটিকাম। তো এখানে কি কি লিখতে হবে? এখানে স্কুলের নাম লিখতে হবে, প্রধান শিক্ষকের নাম লিখতে হবে, এখানে প্রধান শিক্ষকের সঙ্গে আরো যে অধ্যক্ষ আছে সেই অধ্যক্ষের নাম লিখে এই প্ল্যানিংটা করতে হবে। এবার ফরমেশনটা কি, গঠনটা কিভাবে হচ্ছে? এখানে আসছে ইনস্টিটিউশন ডিটেলস। এখানেও স্কুলের নাম দেওয়া যায়, কিংবা এই যে আমাদের এই বিদ্যালয় ইকো ক্লাব গঠন করা হয় ড্যাশ তারিখে, কত তারিখে গঠন করা হয়, সে সময় কে কে উপস্থিত ছিল, প্রধান শিক্ষক, ইকো ক্লাবের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সহকারী শিক্ষক শিক্ষিকা, ইকো ক্লাবের জাতীয় সবুজ এবং জাতীয় সবুজ বাহিনীর যে বিভিন্ন সদস্যগণ, তাদের ডিটেলস এখানে লিখতে হবে। মানে ডিটেলস লিখতে হবে কোন স্কুলে বা কোন বিদ্যালয়ে ইকো ক্লাব গঠন করা হয়েছে, তার অ্যাড্রেসটা কি, তার ইকো ক্লাবের নাম কি, ইকো ক্লাব গঠনের তারিখ, ইকো ক্লাবের উপস্থিতি, ইকো ক্লাব গঠনের যে স্কুলের হেডমাস্টারের নাম, বিভিন্ন ইকো ক্লাবের ভারপ্রাপ্ত ইনচার্জ যিনি থাকবেন তার নাম, সহকারী অধ্যাপক বা সহকারী শিক্ষক শিক্ষিকা যারা থাকবেন তাদের নাম, এবং জাতীয় সবুজ বাহিনীতে অর্থাৎ ইকো ক্লাবের যে ক্লাবের দলকে বলা হয় জাতীয় সবুজ বাহিনী, এই জাতীয় সবুজ বাহিনীতে যারা সদস্য থাকবে, যেসব শিক্ষার্থীরা, তাদেরও নাম এখানে থাকবে, সেগুলো স্কুল থেকে কালেকশন করতে হবে। এরপরে আছে প্রাইমারি অবজেক্ট। প্রাইমারি অবজেক্ট অর্থাৎ প্রাথমিক যে উদ্দেশ্য। প্রাথমিক উদ্দেশ্য কি? প্রাথমিক বিষয় হলো পরিবেশের উন্নতি সংরক্ষণের জন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে নানা ধরনের সচেতনমূলক কর্ম সম্পাদন। কিন্তু কি কর্ম সম্পাদন করা হবে এখানে? বিদ্যালয়ে কি কাজ করানো হয়? বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, বিদ্যালয়ের বাগানের বিভিন্ন ধরনের গাছ লাগানো, বিদ্যালয়ের যে বিভিন্ন ধরনের কারিকুলার অ্যাক্টিভিটিস আছে সেগুলো সম্পর্কে সচেতন করা, তারপরে পরিবেশ সম্পর্কে সচেতন করা, বিভিন্ন ধরনের যে এই বিদ্যালয়ে যে বিভিন্ন ধরনের কাজ আছে সেগুলো সমস্ত শিক্ষক এবং শিক্ষার্থীরা যৌথভাবে তারা নিজেদের মধ্যে আলোচনা করে বিভিন্ন ধরনের কাজগুলো অ্যাক্টিভিটিসগুলো ঠিক করবে। তো এখানে আপনাদেরকে বিদ্যালয়ে গিয়ে ছাত্রদের সঙ্গে কথা বলতে হবে বা হেডমাস্টারের সঙ্গে কথা বলতে হবে যে আপনাদের ইকো ক্লাব আছে কিনা, তাদের ইকো ক্লাবের মূল উদ্দেশ্য কি, তারা কি কি ধরনের কাজ করে থাকে, সেগুলো এখানে লিখতে হবে। মানে আপনাকে ডেটা কালেকশন করতে হবে। এরপরে স্কুল ইকো ক্লাবের স্ট্রাকচারটা কিরকম? প্রত্যেক ইকো ক্লাবের 30 থেকে 60 জন সদস্য নিয়ে গঠিত হবে। শুধুমাত্র 10 জন না, 60 জন সদস্য, অর্থাৎ 5 থেকে আরম্ভ করে 12 পর্যন্ত যে শিক্ষার্থীরা আছেন সকলকে নিয়ে, শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একজন 60 জন সদস্য নিয়ে গঠিত হবে। এবং যারা আগ্রহী থাকবে, শুধুমাত্র পরিবেশ সম্পর্কে আগ্রহী থাকবে, তাদের সেই সব শিক্ষার্থী নিতে হবে। প্রধান শিক্ষক থাকবে, ভারপ্রাপ্ত শিক্ষক থাকবে, তারা যুগ্মভাবে এটা নির্বাচন করবেন এবং ক্লাবের সদস্যদের মধ্যে থেকে একজনকে ইকো ক্লাব ক্যাপ্টেন করা হবে। অর্থাৎ 30 থেকে 60 জনের মধ্যে যে শিক্ষার্থীরা থাকবে তাদের মধ্যে থেকে একজনকে ইকো ক্লাব ক্যাপ্টেন করা হবে, যে সমস্ত এই জাতীয় সবুজ বাহিনীর সদস্যদেরকে মনিটরিং করবেন এবং তাদের সমস্ত কিছু বিষয় সম্পর্কে সচেতন করবেন। এবং তিনি কি করবেন? তিনি হেডমাস্টার, তিনি ভারপ্রাপ্ত শিক্ষক, তাদের সঙ্গে সবসময় কমিউনিকেট করবেন বা যোগাযোগ স্থাপন করবেন। এবার যে স্ট্রাকচারটা, যে ইকো ক্লাব গঠনের যে সাংগঠনিক যে কাঠামো চার্টটা, সে চার্টটা একবার ভালো মতো বুঝে নিন। ভালো করে দেখুন যে ইকো ক্লাবটা আমরা স্কুল লেভেলটা সম্বন্ধে জানছি, কিন্তু এর ছাড়াও আরও যে উপরে যে লেভেলটা আছে সেই লেভেলটা আপনার দেখে নিন। সবার উপর কি থাকছে? মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট। মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট প্রথম সবার উপর থাকছে। তারপর থাকছে ন্যাশনাল স্টিয়ারিং কমিটি, তারপরে থাকছে স্টেট স্টিয়ারিং কমিটি, তারপর থাকছে স্টেট রিসোর্স এজেন্সি, তারপর থাকছে স্টেট নোডাল এজেন্সি, তারপর থাকছে ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন এজেন্সি, তারপরে থাকছে ইকো ক্লাব ইন স্কুল। আমরা এইটা সম্বন্ধে আজকে আলোচনা করছি, কিন্তু এই যে একটা যে স্টেপ, মানে স্টেপে স্টেপে যে ইকো ক্লাবটা গঠন করা হচ্ছে সেই স্টেপটা এখানে ডিটেলস দেওয়া আছে, যেটা একদম উপর লেভেল থেকে একদম নিম্নতর লেভেল পর্যন্ত তারা মনিটরিং করবেন বা তারা দেখাশোনা করবেন। ফরেস্ট এনভায়রনমেন্টাল ফরেস্ট দপ্তর অর্থাৎ যে পরিবেশ ও বন দপ্তর, তারা
সরাসরি স্কুলে ইকো ক্লাব সম্পর্কে তথ্য নেবে না, তারা কয়েকটা স্টেপ বাই স্টেপ সে তথ্যগুলো সংগ্রহ করবেন এবং তারা তথ্যগুলোকে লিপিবদ্ধ করবেন। ঠিক আছে, এটা সাংগঠনিক স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা দেওয়া আছে, এটা দেখে আপনারা স্ট্রাকচারটাকে লিখে নেবেন। তারপরে কম্পোজিশন অফ দ্য ইকো ক্লাব। ইকো ক্লাবের কম্পোজিশনটা কি, যে ইকো ক্লাবের নাম থাকে, তো সেখানে একটা ইকো ক্লাবের নাম দিতে হবে, এই বাহিনী সবুজ বাহিনীর নাম দিতে হবে বিদ্যালয়ের নামের সঙ্গে যুক্ত করে। যেমন ধরুন যে একটা সুশীলচন্দ্র বিদ্যাপীঠ একটা ধরুন নাম, একটা বিদ্যালয়ের নাম, তাহলে সেই বিদ্যালয়ের নামের সঙ্গে সবুজ বাহিনী বা সুশীলচন্দ্র বিদ্যালয় সবুজ বাহিনী, তো এইভাবে একটা বিদ্যালয়ের নামের সঙ্গে তাকে যুক্ত করে সবুজ বাহিনীর নাম ঠিক করতে হবে। সেই নামটা আপনারা স্কুল থেকে কালেকশন করবেন, যে যদি যেসব স্কুলে সবুজ বাহিনী থাকে বা ইকো ক্লাব গঠন করা হয়ে থাকে সেই সব স্কুল থেকে আপনারা তথ্যগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, এরপর ডিউটিস অ্যান্ড অফিসিয়াল মেম্বার্স, অর্থাৎ শুধুমাত্র গঠন হলো তা না, এবার ডিউটিসকে ভাগ করে দিতে হবে কার কি দায়িত্ব থাকছে। ঠিক আছে, তাদের কি দায়িত্ব থাকছে, তাহলে একজন দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত শিক্ষক, তিনি এই সর্বময় অর্থাৎ ইকো ক্লাবের টোটাল ইকো ক্লাব যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারের হেড থাকবেন হেডমাস্টার বা ইনচার্জ, এবং এরপর ইকো ক্লাবে দেখাশোনার জন্য তিনি আরো কিছু টিচারকে নিয়োগ করবেন, তিনি ক্যাপ্টেন গঠন করে দেবেন। ডিটেলস গুলো এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, তাহলে নিজের মতন করে এটা লিখতে পারবেন। এরপর আছে ফিনান্সিয়াল সোর্স অ্যান্ড বাজেট। একটা তো যে কোনো বিদ্যালয়ের যে কোনো একটা কাজ করতে গেলে একটা বাজেট দরকার, একটা আর্থিক একটা সংস্থান দরকার। ধরি যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একটা পরিবেশ সংক্রান্ত কোনো কাজ করছে বিদ্যালয়ের আশপাশে কোনো একটা গ্রামে গিয়ে, তাহলে সে কাজ করতে গেলে তো কিছু টাকা পয়সা দরকার, সে টাকা পয়সা কি করে আসবে, কে দেবে? তো এগুলো কি হবে, এটা ভারত সরকার থেকে পরিবেশ ও অরণ্য দপ্তর থেকে আর্থিক অনুদান পায়। ঠিক আছে, বা বিভিন্ন যে বিদ্যালয়ে যে বিভিন্ন অনুদান আসে বিভিন্ন সরকারি সংস্থা থেকে, সেই অনুদানগুলো থেকেই এই ইকো ক্লাবের সমস্ত যে খরচা, সেই খরচাটা এই সরবরাহ করা হবে। ঠিক আছে, তাদের তরফ থেকে বিভিন্ন ধরনের উপকরণ কেনা হয় বা উপকরণ এবং বিভিন্ন ধরনের যে একদম ধরুন যা যা লাগে ইকো ক্লাব গঠনের কথা, যেমন টুপি, শার্ট বা টি শার্ট, টুপি টি শার্ট এগুলো, বা শু পরে যারা গ্রামে যাবে, যেসব কাজগুলো করতে হয় তাদের পরিবেশের উপর নির্ভর করে, সেগুলো করতে গেলে যা যা দরকার, যেসব ইকুইপমেন্টগুলো দরকার, সেই ইকুইপমেন্টের জন্য সরকার থেকে আর্থিক অনুদান দেওয়া হয়। সেই আর্থিক অনুদান নিয়ে বিদ্যালয় সেগুলো তৈরি করে। এবার আসছি ক্যাম্পেইন অফ ইকো ক্লাব। এবার ইকো ক্লাবের ক্যাম্পেইনটা কিভাবে করবে? শুধু ইকো ক্লাব তৈরি করলে তো হবে না, তাকে তো একটা পর্যায়ে নিয়ে যেতে হবে। ইকো ক্লাব তৈরি করলাম, তাকে তো শুধুমাত্র সেই জায়গায় বিদ্যালয়ে রাখলে হবে না, বিদ্যালয়ের সীমানার বাইরে যাতে লোকজন জানে, লোকজনকে জানার জন্য কি দরকার, বিভিন্ন ধরনের সেমিনার করা যেতে পারে, বক্তৃতা সভা করা যেতে পারে, প্রবন্ধ রচনা প্রতিযোগিতা করা যেতে পারে, স্লোগান লেখা, প্ল্যাকার্ড নিয়ে যে র্যালি করা যেতে পারে, ছবি আঁকা কম্পিটিশন করা যেতে পারে। এগুলো সম্পর্কে তাদের মধ্য দিয়ে গ্রামের মানুষ বা এলাকার সমস্ত জনগণকে ইকো ক্লাবের কাজ, ইকো ক্লাবের যে অ্যাক্টিভিটিস, ইকো ক্লাবের যে অবজেক্টিভস, সেগুলো সম্পর্কে তাদের জানানো হয়। এছাড়া শিক্ষার্থীদের ভ্রমণের ব্যবস্থা, শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা যেতে পারে, কোথায় দূষিত এলাকায় বা অভয়ারণ্যে বা বন্যপ্রাণী সংরক্ষিত কোনো এলাকায়, সেখানে গিয়ে শিক্ষার্থীরা সেসব সম্পর্কে দেখবে, জানবে, তারা তথ্য সংগ্রহ করবে, লিপিবদ্ধ করবে এবং তারা নিজেদের মধ্যে সেই তথ্যগুলোকে নিয়ে বিশ্লেষণ করে তারা নিজেরা মতামত দেবে। এইভাবে একটা টোটাল ক্যাম্পেইনটা হবে, যার ফলে বিদ্যালয় এবং বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার সমস্ত জনগণ ইকো ক্লাব সম্পর্কে বা জাতীয় সবুজ বাহিনী সম্পর্কে তথ্য জানতে পারবে এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কেও তারা জানতে পারবে। এরপর আছে লিস্ট অফ অ্যাক্টিভিটিস ইন স্কুলে যেসব কাজ করা যায়, যেমন পথসভার আয়োজন করা যেতে পারে,
পথনাটিকার আয়োজন করা যেতে পারে, মিটিং বা সভার আয়োজন করা যেতে পারে, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা যেতে পারে, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান বিদ্যালয়ের মধ্যে বা বিদ্যালয়ের বাইরে করা যেতে পারে। এছাড়াও যে আরো যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো আরো বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে পরিবেশ সম্পর্কে, সেগুলো করা যেতে পারে। ঠিক আছে, এখানে মূলত 5টি এখানে উল্লেখ করা আছে। আপনারা আপনাদের প্র্যাকটিক্যাম যখন করবেন সে সম্পর্কে ভালো মতো করে তথ্য নিয়ে আরো কিছু এখানে অ্যাড করবেন, তাতে আরো সুন্দর হবে। আমি বারবার বলছি, একটি শুধুমাত্র ডেমো একটা প্র্যাকটিক্যাম আপনাদেরকে দেখানোর জন্য, কিভাবে প্র্যাকটিক্যামটি তৈরি করবেন সেটা বোঝানোর জন্য এটি করা হয়েছে। এর ডিটেলসটাও থাকবে তার সঙ্গে, সেটি ভালো মতো পড়ে নিয়ে আপনারা আপনাদের মতন এই প্র্যাকটিক্যালটা তৈরি করবেন। এবং যেসব তথ্যগুলো বললাম বিদ্যালয় থেকে সেগুলো আপনার তথ্য সংগ্রহ করবেন, বা এক্ষেত্রে আপনাদের বিএড কলেজের শিক্ষক শিক্ষিকাদের হেল্প নেবেন। এবার আসছি কনক্লুশন, অর্থাৎ কনক্লুশনটা কি? এই যে প্র্যাকটিক্যামটা করা হচ্ছে ইকো ক্লাব সম্পর্কে, এই প্র্যাকটিক্যামটা করার ফলে একজন শিক্ষার্থী হিসাবে, শিক্ষক শিক্ষার্থী হিসাবে আপনার যে অভিজ্ঞতা বা আপনি যেসব জিনিস শিখতে পারলেন বা আপনি যে অভিজ্ঞতা লাভ করলেন, সে অভিজ্ঞতা এখানে শেয়ার করবেন। আপনি কি কি জানতেন না, কি কি জানলেন, নতুন কি কি বিষয় শিখলেন, এর মধ্য দিয়ে আপনার কি কি উন্নয়ন ঘটলো, আপনার কি কি বিকাশ হলো, ডিটেলস এখানে উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনি এই প্র্যাকটিক্যালের মধ্য থেকে কি লাভ করলেন, বা এই প্র্যাকটিক্যামকে আরো কোন দৃষ্টিভঙ্গিতে আরো ভালোভাবে করতে কি কি দৃষ্টিভঙ্গি প্রয়োগ করা যেতে পারে, এর সুবিধা অসুবিধা সবকিছু এখানে কনক্লুশনে উপস্থাপন করতে হবে। এরপরে আছে রেফারেন্সটা অবশ্যই উল্লেখ করবেন যে কোনো প্র্যাকটিক্যাম করতে গেলে আপনি যে বিভিন্ন বইয়ের হেল্প নিচ্ছেন বা ইন্টারনেটের হেল্প নিচ্ছেন, বা কারো কোনো ব্যক্তি যদি কোনো হেল্প নেন, সেই ব্যক্তির সাক্ষাৎকারে তার নাম ঠিকানা উল্লেখ করবেন, ফোন নম্বর উল্লেখ করবেন। যদি কোনো বিদ্যালয় থেকে আপনি সেই তথ্য সংগ্রহ করেন, সেই বিদ্যালয়ের নাম ঠিকানা, হেডমাস্টারের নাম ফোন নম্বর উল্লেখ করবেন। যেগুলো প্রয়োজন সেগুলো উল্লেখ করবেন, যাতে আপনার প্র্যাকটিক্যামটি একটি অথেন্টিক মাত্রা পায়, যে আপনি তথ্যগুলো সংগ্রহ করেছেন এবং সেগুলো অথেন্টিক তথ্য, সেটা বোঝার জন্য রেফারেন্সটা অবশ্যই সেখানে দেবেন। তবে রেফারেন্স লেখার নিয়ম আছে, যে ভালো করে দেখুন, যে যখন রেফারেন্স লিখবেন, যেমন মুখোপাধ্যায় হালদার, অর্থাৎ এখানে টাইটেলগুলো দেওয়া আছে, হ্যাঁ টাইটেলগুলো দেওয়া আছে। তারপরে শিক্ষা উন্নয়ন আইলি পাবলিশার্স কলকাতা, যেমন মুখোপাধ্যায় দুলাল, নাম হচ্ছে দুলাল মুখোপাধ্যায়, টাইটেল দেওয়া আছে। তারপর নাম, শিক্ষা ব্যবস্থাপনা উদয়শঙ্কর কবিরাজ, আইলি পাবলিশার্স কলকাতা। ঠিক আছে, এই যেভাবে এখানে উল্লেখ করা আছে সেইভাবে আপনারা যেসব গ্রন্থ থেকে বা বই থেকে আপনি প্র্যাকটিক্যামের সাহায্য নিয়েছেন, বা যেসব শিক্ষক শিক্ষিকা বা যাদের কাছ থেকে হেল্প নিয়েছেন, তাদের নামটা অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করা তা অবশ্যই এখানে উল্লেখ করবেন। এবং পরিশেষে সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকের প্র্যাকটিক্যামটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করছি আজকের প্র্যাকটিক্যামটি সহজ একটি প্র্যাকটিক্যাম আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এবং ডেসক্রিপশন বক্স থেকে আমাদের প্র্যাকটিক্যামটির পিডিএফটি অবশ্যই সংগ্রহ করবেন এবং নিজে পড়ে নিয়ে সেটি নিজের মতন করে তৈরি করবেন। যদি কোনো সাহায্য দরকার হয় আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন, কিংবা ফেসবুক বা ইউটিউব কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সাথে থাকবেন, পাশে থাকবেন। শুভরাত্রি।